হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসে সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড সেশনে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যে একটি অংশ কমপ্লিট করেছি, অর্থাৎ প্যাসিভ ভয়েস অ্যাকর্ডিং টু টেন্স, অর্থাৎ টু বি ভার্বের ব্যবহার করে আমরা যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অংশটি করেছি সেটা আমরা কমপ্লিট করেছি এবং সেই সাথে আমাদের অ্যাসার্টিভ অংশটি সাধারণত কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন পরবর্তী সেন্টেন্সগুলোকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সে ব্যাপারগুলো আলোচনা করব। কিন্তু এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে যে আমরা টেন্স রিলেটেড যে অংশটি করেছি সেটা অ্যাসার্টিভ হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আরও কিছু অংশ বাকি রয়েছে। অর্থাৎ যদি একই সেন্টেন্সের দুটি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিসের উপর বেস করে বা কোনটিকে সাবজেক্ট হিসেবে নেব এটা নিয়ে আমাদের একটু কনফিউশন থাকে। এই ব্যাপারটি আমরা ক্লিয়ার করব। ওকে, এখন অবজেক্টকে যদি আমরা ক্লাসিফাই করি, অবজেক্টকে আমরা দুভাগে পাই, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা এটা জানি যে সাধারণত প্রাণীবাচক যেটা থাকে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট হয় এবং বস্তুবাচকগুলোকে ডাইরেক্ট অবজেক্ট হয়। এবং একটি সেন্টেন্সের প্যাটার্নটা এরকম, সবসময় ইনডাইরেক্ট অবজেক্টটি ডাইরেক্ট অবজেক্টের সাধারণতই পূর্বে বসে সেন্টেন্সটি ফর্ম করে। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে করব, অর্থাৎ প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, এই টপিক আমরা হেডলাইনের উপর বেস করে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করব। যদি ডাবল অবজেক্ট থাকে সেটা দেখো, মিস্টার কামাল টিচেস আস ইংলিশ। সো ইন দি সেন্টেন্স, এই সেন্টেন্সে তোমরা দেখো এখানে টিচেস আস একটি অবজেক্ট এবং ইংলিশ একটি অবজেক্ট। তার মানে এখানে পাশাপাশি দুটি অবজেক্ট রয়েছে। প্রথম অবজেক্টটি যেহেতু আস অর্থাৎ আমাদেরকে বোঝাচ্ছে প্রাণীবাচক, এটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট, এবং ইংলিশ একটা সাবজেক্ট, এটা বস্তুবাচক হিসেবে আমরা ধরতে পারি, এটা হবে ডাইরেক্ট অবজেক্ট। ওকে, আমি ফরম্যাটটি বলেছিলাম ইনডাইরেক্ট অবজেক্টটি সাধারণত ডাইরেক্ট অবজেক্টে পূর্বে বসে। এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ করব তাহলে আমরা তো জানি আমরা অবজেক্টকে সাবজেক্ট পজিশনে নিয়ে আসি, তাহলে এখানে দুটি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ দুটিকেই আমরা নিয়ে আসতে পারি। তবে সাধারণত যে আমরা ইনডাইরেক্ট অবজেক্টটিকেই সাবজেক্ট হিসেবে নেব। অনেকেই মনে করেন যে ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট বানানো এটা একটা ব্যাড ইংলিশে অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি, দেখো তাহলে আজটাকে আমরা কনভার্ট করব, ওটা ছিল অবজেক্টিভ ফর্ম, আমরা যদি আসের সাবজেক্টিভ ফর্ম লিখি উই। সো এখানে অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছি সেই উইয়ের পরে আমরা কি ইউজ করব, আর। সো মূল ভার্বের V3 টিচার্সটা কি হয়ে যাবে, টট। দেন বাকি যে অবজেক্টটিকে আমরা বসাবো ইংলিশ বাই মিস্টার কামাল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। অর্থাৎ উই আর টট ইংলিশ বাই মিস্টার কামাল। ওকে, সো হি গেভ মি আ বুক। এখানে আমরা লক্ষ্য করি এখানে মি একটি অবজেক্ট, দিস ইজ ইনডাইরেক্ট অবজেক্ট, অ্যান্ড আ বুক এটিও একটি অবজেক্ট, এটি একটি ডাইরেক্ট অবজেক্ট। সো এটাকে যখন আমরা চেঞ্জ করব আমরা লিখতে পারি যে মিটা কি হয়ে যাবে আই, যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে আমরা আয়ের পরে কি ইউজ করব, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ওয়াজ। গিভটা কি হয়ে যাবে, গিভেন আ বুক বাই হিম। সো আই ওয়াজ গিভেন আ বুক বাই হিম। মোটামুটি এটা ডাবল অবজেক্ট যদি থাকে আমরা এই ফর্ম্যাটেই ইউজ করব। ওকে, এখন ব্যাপারটা যদি এরকম হয় যে একই সাথে দুটি অবজেক্ট রয়েছে কিন্তু কোনোটি যদি আগে প্রিপোজিশন থেকে যায়, আমি ব্যাপারটা ক্লিয়ার করছি এক্সাম্পল দিয়ে, সাধারণত এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারি। সো এ ধরনের যদি ব্যাপার হয়, হি ডিড আ লট অফ থিংস ফর মি। আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম সাধারণত আমরা ইনডাইরেক্ট অবজেক্টটি নিয়ে কি করব, সাবজেক্ট পজিশনে বসিয়ে বাকি রুল অনুযায়ী ভয়েসটিকে কমপ্লিট করব। সো যদি ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে সাধারণত এই টু বা ফর থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ইনডাইরেক্ট অবজেক্টটিকে সাধারণত সাবজেক্ট পজিশনে বসাবো না। যদি টু বা ফর থাকে আমরা নিব না, তখন আমরা এই যে আরেকটি যে অবজেক্ট থেকে যায় এ লট অফ থিংস, আমরা এটাকেই সাধারণত কি ইউজ করব অ্যাজ আ সাবজেক্ট। সো দ্য সেন্টেন্স ইজ a lot of things
কোন টেন্সে রয়েছে দেখো হি ডিড, তার মানে পাস্ট টেন্সে। তাহলে এ লট অফ থিংস, তাহলে ডিড যেহেতু রয়েছে তাহলে পাস্ট টেন্সে আমরা ওয়াজ অথবা ওয়ার কল্পনা করব। এখানে যেহেতু থিংস রয়েছে তাহলে আমরা ইউজ করব এ লট অফ থিংস ওয়ার। সো এখানে ডিডটা ডান ফর মি বাই হিম। তাহলে এই ব্যাপারটি আমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবো। যদি ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে, ইনডাইরেক্ট অবজেক্টের পরে প্রিপোজিশন থাকে, আমরা ওটিকে এক্সেট করে সাধারণত কোনটিকে নেব, যে ডিরেক্ট অবজেক্টটাকেই সাবজেক্ট বানিয়ে আমরা ইউজ করব, এবং বাকি আমরা যে ইনডাইরেক্ট অবজেক্টটিকে জায়গা মতো আমরা সেট করে দেব। আশা করি এটাও বুঝতে পেরেছো, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা ডাবল অবজেক্টের রুলগুলো শিখছি। ওকে, এখন যদি কখনো এরকম পজিশন হয় যে না আমি ডিরেক্ট অবজেক্টকেই সাবজেক্ট পজিশনে লিখবো, ওকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের প্রিপোজিশন ইউজ করতে হবে, অর্থাৎ টু অথবা ফর ইউজ করতে হবে। সেটা কার ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে। যদি আমরা ডিরেক্ট অবজেক্টকে কী বানাই, সাবজেক্ট পজিশনে রেখে প্যাসিভ ভয়েস করি, সেক্ষেত্রে আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো যদি এরকম হয় হি, অর্থাৎ আমি পূর্বের সেন্টেন্সটিকে লিখি, যদি তুমি এভাবে কখনো করো হি গ্যাভ মি আ বুক, এখন তুমি যদি এটা দিয়েই করতে চাও যে এ বুককে তুমি সাবজেক্ট পজিশনে লিখলে যে এ বুক, সো আমি যদি চেঞ্জ করি ওয়াজ গিভেন, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। অর্থাৎ দেখো এখানে এই যে মি, অর্থাৎ এই মিটাকে এর পূর্বে আমি কি ইউজ করলাম, টু ইউজ করলাম। অর্থাৎ তখন আমাকে অবশ্যই ইনডাইরেক্ট অবজেক্টের পূর্বে টু অথবা ফর ইউজ করতে হবে। দুটি প্রিপোজিশন ইউজ করতে হয়, টু ইউজ করতে হয় অথবা ফর ইউজ করতে হয়। আচ্ছা, মোটামুটি এই কয়টি জিনিস রাখলে আমরা ডাবল অবজেক্ট নিয়ে যেটা আমাদের প্রবলেম, আর কোনো আশা করি প্রবলেম হবে না। আমরা ডাবল অবজেক্টের ব্যাপারগুলো এটা দিয়ে আমরা ক্লিয়ার করতে পারবো। ওকে, আচ্ছা, এখন যদি কোনো এরকম সব ধরনের সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে যাই, আসলে ব্যাপারটা একটু বোকামি হবে। আমরা অনেকভাবে অনেক রুল ফলো করে প্যাসিভ করতে চাই, কারণ যেমন অ্যাক্টিভ ভয়েসেও সেন্টেন্স হচ্ছে প্যাসিভ, তার মানে সব অ্যাক্টিভকে যে প্যাসিভ করা যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। যেমন আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ কিছু থাকে বা ভার্বের ক্ষেত্রে যেটা থাকে, সেখানে কিন্তু আমরা প্যাসিভ করলে একটা অন্য ধরনের অর্থ চলে আসে। আমি একটি সেন্টেন্স লিখি, আসলে কি এটাকে প্যাসিভ করা যায় কি না, তো তোমরা একটু দেখবে ব্যাপারটা। অর্থাৎ হি asked me, ওকে, না সেন্টেন্সটা এভাবে আমরা না লিখি, উই ওয়াকড, আমরা এরকম একটা সেন্টেন্স কল্পনা করি, ইনটু দ্য রুম। ওকে, এটা দেখো উই ওয়াকড ইনটু দ্য রুম। ওকে, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, দেখো সাধারণত দ্য রুম ওয়াজ ওয়াকড বাই আস, এই ধরনের কিন্তু সেন্টেন্সের মিনিংটা আসে না। তার মানে এই ধরনের আমরা ব্যাপারগুলো রাখতে হবে, যে এখানে আমরা যে এটা ফ্রেজটা ইউজ করেছি ওয়াক ইনটু, ওকে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত প্যাসিভ ভয়েসে যেতে পারি না, মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এই ব্যাপারগুলো আমাদের একটু রাখতে হবে। মোটামুটি আসলে আমরা যে অর্থে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ইউজ করি, আমরা অর্থ অবশ্যই ঠিক রাখতে হবে, অর্থ ঠিক রেখে আমাদের জিনিসটি করতে হবে। ওকে, মোটামুটি এটা ছিল আমাদের প্যাসিভ ভয়েস উইথ ডাবল অবজেক্ট, অর্থাৎ যখন দুটি অবজেক্ট থাকবে সেইভাবে আমরা কীভাবে চেঞ্জ করবো। যেহেতু আমরা অ্যাসার্টিভের মোটামুটি এ টু জেড ব্যাপারটা কমপ্লিট করে ফেললাম, সেক্ষেত্রে আমরা আরেকটি জিনিস এখানে অ্যাড করে নেব, অর্থাৎ যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যাপারটা। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ব্যবহারটা রয়েছে, সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব, আমরা এটা সবাই জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে কখনো আমরা সাবজেক্ট পজিশনে বসাতে পারি না, সেটার অবস্থান ঠিক রেখেই আমাদেরকে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব চেঞ্জ করে সাধারণত প্যাসিভ করতে হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে যাচ্ছি যে রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্সটিকে চেঞ্জ করব। সো একটা এক্সাম্পল আমরা দেখি, ইউ শুড হেল্প ইউরসেলফ, ইউ শুড হেল্প ইউরসেলফ। সো এই ইউরসেলফকে আমরা কখনোই সাবজেক্ট পজিশনে নিয়ে আসতে পারবো না, আমরা ওখানে রেখেই আমরা সেন্টেন্স যদি চেঞ্জ করি, তাহলে অর্থাৎ আমরা ইউকে এখানে রেখে, অর্থাৎ যেহেতু মডাল পেয়ে গেছি, আমরা একটু আগে রুল শিখেছি প্রথম ক্লাসে যে মডালের পরে কি থাকে, অবশ্যই আমাদের একটা কি বি দিতে হয়। তাহলে ইউ শুড বি, তারপরে অবশ্যই আমরা এই ভার্বের ভি3 ইউজ করব, ইউ শুড বি হেল্পড
এবং ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা রয়েছে তার পূর্বে আমরা একটা বাই ইউজ করব, ইউ শুড বি হেল্পড বাই ইয়োর সেলফ। সো এরকম যদি হয় হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তাহলে এটাকে আমরা জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ হিসেবে আমরা ডাবল অবজেক্ট শিখলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং টেন্স এর উপর বেস করে অক্সিলারি ভার্বের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা যে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম, মোটামুটি আমরা এ টু জেড অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে টু প্যাসিভ করতে হয় আমরা শিখে ফেললাম। ওকে, এরপরে আমরা নতুন একটা সেন্টেন্সে যাব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত সেন্টেন্সকে, অর্থাৎ আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব। খুবই ইজি একটা জিনিস এবং সিম্পল জিনিস, কিভাবে আমরা ইম্পারেটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইসড বিভিন্ন ধরনের জিনিসগুলো করা হয়ে থাকে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে চেঞ্জ করব, জাস্ট একদম সিম্পলি এখানে আমরা লেট থাকলে কি ব্যবহার করব, লেট না থাকলে কি ব্যবহার করব, প্লিজ বা কাইন্ডলি যে যদি বিগিনিং পজিশনে থাকে সেখানে কিভাবে ব্যবহার করব, আমরা কয়েকটি পার্টে এটা শিখব। সো আমরা এখন আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমরা কয়েকটি সেগমেন্টে যদি এটাকে ভাগ করে নিই, যে নাম্বার 1 সেগমেন্ট ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কমান্ড অথবা অর্ডার দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কমান্ড অথবা অর্ডার, এবং সেক্ষেত্রে সেন্টেন্সটা দু ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা স্টার্টিং পয়েন্টে লেট রাখবো, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা স্টার্টিং পয়েন্টে লেট নট রাখবো। ওকে, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেট এবং নেগেটিভ সেন্টেন্সে সাধারণত লেট নট রাখবো। এবং অবশ্যই আমরা যে ভার্বের V3, এই V3-র পূর্বে অবশ্যই আমরা একটা কি ইউজ করব, বি ইউজ করব। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পারেটিভ সেন্টেন্সে, যে মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা ইউজ করব তার পূর্বে অবশ্যই আমরা একটা V3 ফর্ম ইউজ করব। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করতে পারি। আসলে এই ধরনের সেন্টেন্স যে কোনো আমাদের গ্রামাটিক্যাল পয়েন্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের এক্সাম্পল দিয়ে সবচেয়ে বেশি ক্লিয়ার হয়, রুল দিয়ে নয়। রুলগুলোকে মাথায় ভালোভাবে রাখার জন্য আমরা যত বেশি এক্সারসাইজ প্র্যাকটিস করব ওই অংশগুলো আমাদের তত বেশি ক্লিয়ার হবে। ওকে, দেখো, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। সো দ্য সেন্টেন্স ইজ টেক কেয়ার অফ ইয়োর হেলথ। এটা একটা আমরা বুঝতে পারছি যে এখানে একটা জাস্ট কমান্ড বা অর্ডারই করা হচ্ছে যে তোমার স্বাস্থ্যের যত্ন নাও। এক্ষেত্রে দেখা গেলো সেন্টেন্সটি অবশ্যই অ্যাফার্মেটিভ রয়েছে, তাহলে আমরা স্টার্টিং পয়েন্ট এটা কী দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করব। তাহলে সেন্টেন্সটা আমাদের স্টার্ট হবে যে লেট ইয়োর হেলথ, লেট ইয়োর হেলথ। সো আমরা একটু আগে লিখেছিলাম যে মূল ভাবের পূর্বে আমরা বি ইউজ করব, বি টেকেন। সো লেট ইয়োর হেলথ বি টেকেন, তারপরে আমরা বাকি অংশ কেয়ার অফ, লেট ইয়োর হেলথ বি টেকেন কেয়ার অফ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল, আমরা যদি এরকম একটা নেগেটিভ সেন্টেন্স কল্পনা করি, সো দেখো, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্সটি নেগেটিভ রয়েছে, তাহলে আমাদের স্টার্টিং পজিশনে কি থাকবে, আমরা লেট নট ইউজ করব। সো লেট নট ইয়োর টাইম, যেহেতু আমাদের সেন্টেন্সটি কী ছিল, নেগেটিভ ছিল, সেই জন্য আমরা স্টার্ট করলাম লেট নট ইয়োর টাইম, সো বি ওয়েস্টেড বা ইউ এখানে আননেসেসারি আমরা মনে করি। তাহলে এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি। আবার নেগেটিভ সেন্টেন্সকে শুধু মনে রাখতে হবে, অবশ্যই আমাদের স্টার্ট করতে হবে লেট দিয়ে, অ্যাফার্মেটিভ হলে শুধু লেট, নেগেটিভ হলে লেট নট, এবং অবশ্যই মূল ভার্বের V3 পূর্বে আমাদেরকে কী ইউজ করতে হবে, একটা বি ইউজ করতে হবে। থ্যাংক ইউ। আমরা মোটামুটি প্রথম একটা আইটেম শিখে ফেললাম ইম্পারেটিভ সেন্টেন্সে, যে অর্ডার অথবা কমান্ড যখন থাকবে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কিভাবে আমরা চেঞ্জ করব। এখন যদি কখনো সেন্টেন্সে লেট, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেট থাকতেই পারে। ওকে, সাধারণত ফার্স্ট পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে লেট যদি থেকেই যায় তাহলে কি আমরা আবার প্যাসিভ করার সময় লেট ইউজ করব না, সেই ক্ষেত্রে আমরা আর এক্সট্রাভাবে লেট ইউজ করব না। লেটটাকে লেটের পজিশনে রেখে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা রুল সেই অনুযায়ী আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। অর্থাৎ লেট থাকলে আমাদেরকে এক্সট্রাভাবে আর লেট নিয়ে আসতে হয় না। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখো, লেট হিম রিড দ্য
বুক, লেট হিম রিড দ্য বুকস। সে যেহেতু এখানে আমাদের শুরুতে লেট রয়েছে, আমরাও স্টার্ট করব কী দিয়ে প্যাসিভ করার সময়, অবশ্যই লেট দ্বারা শুরু করব। সো আমরা অবজেক্টটিকে সাবজেক্ট, লেট দ্য বুক, আমরা মূল ভাব যেহেতু রিড রেড অর্থাৎ এর পূর্বে বি রেড, ওকে, তারপরে আমরা বাই হিম দিতে পারি, বাই হিম। মোটামুটি সবই ঠিক থাকলো। তাহলে এটা আমরা মনে রাখবো যে লেট যেহেতু যখন থাকছে না, আমরা কমান্ড বা অর্ডারের ক্ষেত্রে লেট ইউজ করছি, সেটা লেট নট যখন নেগেটিভ হচ্ছে, আমরা যদি লেট দিয়েও সেন্টেন্সটি স্টার্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কি লেটকে লেটের পজিশনেই রেখে বাকি অংশ নর্মালি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, আশা করি এই অংশটিও তোমার ক্লিয়ার হয়েছে। এবার যদি বিগিনিং পজিশনে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের বিগিনিং পজিশনে এইরকম ওয়ার্ড থাকে, অর্থাৎ প্লিজ অথবা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি এই ধরনের ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়, সেক্ষেত্রে যখন আমরা প্যাসিভ ইউজ করব, সাধারণত আমরা এই অংশটা অবশ্যই ভালো করে মনে রাখবো যে ইউ আর রিকোয়েস্টেড টু, আমরা ইউজ করব কি ইউ আর রিকোয়েস্টেড টু। সো সেন্টেন্স দেখো, প্লিজ কাম হিয়ার, ওকে, প্লিজ কাম হিয়ার। সো প্লিজের পরিবর্তে আমরা কি লিখব, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। ওকে, সাধারণত প্লিজের পরিবর্তে আমরা কি ইউজ করব, ইউ আর রিকোয়েস্টেড টু। সো এটা একটা খুব সহজ জিনিস, যেটা আমরা প্লিজ বা কাইন্ডলি যদি বিগিনিং পজিশনে থাকে, আমরা শুধু কি ইউজ করবো, ইউ আর রিকোয়েস্টেড টু। ওকে, আরও একটি আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেললাম ইম্পারেটিভ সেন্টেন্সে, কারণ এই ধরনের সেন্টেন্স আমাদের পরীক্ষায় ফেস করতে হয়, দ্যাটস ওয়াই এটাও আমাদের জানা রাখতে হবে। এখন আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দুটি অবজেক্টের কথা বলি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কি ফলো করব, এখানে কিন্তু অবশ্যই আমাদের আবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ওই যে প্রিপোজিশনটা টু বা ফর, এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি সেন্টেন্সটা, গিভ মি দ্য পেন। দেখো, গিভ মি দ্য পেন। সো আমরা যখন চেঞ্জ করবো, আমরা তো রুল তো জানি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমাদের কি ইউজ করতে হবে, লেট ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যদি লেট দিয়ে স্টার্ট করি, সো লেট দ্য পেন, লেট দ্য পেন বি, লেট দ্য পেন বি গিভেন। আর বাকি থাকতেছে যে টুটা, ওই মিটা, দেখো এটা আমরা লিখবো টু মি। ওকে, অর্থাৎ এখন যদি আমরা রুলটা দেখো, আমরা এক্সাম্পল লেখার পর যদি রুলটা আমরা সাজিয়ে ফেলি, যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দুটি অবজেক্ট থাকে এবং যদি ইনডাইরেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্টটা যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি আবারও বলি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে দুটি অবজেক্ট রয়েছে এবং ডিরেক্ট অবজেক্টটি, এটা একটি ডিরেক্ট অবজেক্ট কারণ এটা বস্তুবাচক, এটা যদি সাবজেক্ট পজিশনে ইউজ করা হয়, তাহলে অবশ্যই আমরা যে ইনডাইরেক্ট অবজেক্টটি লিখব তার পূর্বে টু অথবা ফর বসে। এখানে নিয়ম অনুযায়ী আমাদের মেয়ের পূর্বে কি ইউজ হলো, এখানে টু ব্যবহৃত হলো। আশা করি বুঝতে পেরেছো। যদি আমি এভাবে বলি, বাই মি এ পেন, সো বাই মি আ পেন, এটাকে আমরা কীভাবে চেঞ্জ করব, লেট আ পেন বি বথ। এখন দেখো এখানে আসছে, এখানে টু হবে না, এখানে কি হবে, ফর, ফর মি, লেট আ পেন বি বথ ফর মি। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সেও যখন এই ধরনের কোনো জাস্ট থাকে, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, দুটি অবজেক্ট থেকে দেখো ইম্পারেটিভ এখানে কোনো রিকোয়েস্ট হোক, কমান্ড করা হোক, সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্টকে অর্থাৎ ডিরেক্ট অবজেক্টকে যদি সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট পজিশনে বসাই, অবশ্যই ইনডাইরেক্টের পূর্বে দুটি প্রিপোজিশন বসে, টু অথবা ফর বসে। আমরা সেন্টেন্সে ওই ইনডাইরেক্ট অবজেক্টে দেখেই বুঝতে পারবো, বা সেন্টেন্সের মিনিংয়ের উপর বেস করে আমরা চিন্তা করব কখন আমরা টু বসাবো, কখন আমরা ফর বসাবো। এবার যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা পরবর্তী ক্ষেত্রে বলি, যদি কোনো অ্যাডভাইস বা সাজেশন থাকে, অ্যাডভাইস অথবা সাজেশন, ওকে,
তোমার এটা করা উচিত, তোমার নিয়মিত ওষুধ খাওয়া উচিত, এই যে কথাগুলো যখন বলা হয় সেক্ষেত্রে একটু আমরা ফরম্যাটটা একটু চেঞ্জ হবে। দেখো যদি অ্যাডভাইস অথবা সাজেশন থাকে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা এরকম ফলো করব যে এখানে আমরা শুড ইউজ করতে পারি অথবা মাস্ট ইউজ করতে পারি। আমরা মডেল হিসাবে শুড অথবা মাস্ট, উচিত অথবা অবশ্যই করণীয় এই অর্থে আমরা মাস্ট ইউজ করি। তাহলে এখানে আমরা শুড অথবা মাস্ট, এবং অবশ্যই মডেলের যেটা নিয়ম এরপরে বি প্লাস আমরা V3 ইউজ করব। এই অংশটিকে আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের কোনো অ্যাডভাইস বা সাজেশন রিলেটেড কোনো সেন্টেন্স আমরা পাই সেক্ষেত্রে শুড অথবা মাস্ট এবং তারপরে বি দিয়ে আমরা V3 ফর্ম ইউজ করব। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, দেখো টেক মেডিসিন অন টাইম, অর্থাৎ যথাসময়ে সঠিক সময়ে তোমার ওষুধ নাও বা গ্রহণ করো বা খাও। টেক মেডিসিন অন টাইম। সো এখানে আমরা দেখো টেক মেডিসিন অর্থাৎ এই যে মেডিসিনটাকে এটাকে আমরা এখন বলতে পারি ইম্পারেটিভ ভার্ব। সো ইম্পারেটিভ ভার্বের যে অবজেক্টটা রয়েছে সেটা দিয়ে আমরা স্টার্ট করবো। এখানে আমরা লেট ইউজ করবো না, মেডিসিন। ওকে, টেক মেডিসিন অন টাইম। সো মেডিসিন শুড বি, আমরা শুড নিলাম এখানে এবং এরপরে শুড বি টেকেন। মেডিসিন শুড বি টেকেন অন টাইম। আমরা যাকে বলছি আমরা এখানে বায়ু দিতেও পারি, হ্যাঁ ওকে, এটা না দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমাদের ফরম্যাটটা হচ্ছে মেডিসিন শুড বি টেকেন অন টাইম। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তাহলে এখানে যদি অ্যাডভাইস বা সাজেশন টাইপের কিছু থাকে অবশ্যই আমরা শুড প্লাস মাস্ট ইউজ করে এই সেন্টেন্সটিকে চেঞ্জ করব। ওকে, আমি লাস্ট একটি সেন্টেন্স তোমাদের দেখাতে চাই। এখানে দেখো হি আস্কড মি টু মেক টি। এই ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব সেক্ষেত্রে আমরা কী দিয়ে স্টার্ট করবো বা কী দিয়ে শেষ করবো এরকম একটা কনফিউশন থাকে। প্রথমে যে কথাটা বলতে থাকি যে এখানে ইনফিনিটিভ যে অংশটা বা ফ্রেজটা রয়েছে টু মেক টি, এই অংশটা আমরা কোনো পরিবর্তন করব না, এই অংশটি অপরিবর্তিত থাকবে। তাহলে এই অংশটিকে অপরিবর্তিত রেখে যদি আমরা এখানে চেঞ্জ করি যে হি আস্কড মি টু মেক টি, দেখো এখানে ইনডাইরেক্টলি সাধারণত একটা ইম্পারেটিভ ফর্ম চলে আসছে আর কি। ইনডাইরেক্টলি সে আমাকে বললো চা বানাতে, সেই ক্ষেত্রে আমরা চেঞ্জটা করব। দেখো নর্মালি এটাকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি, মিটাকে আই ওয়াজ আস্কড বাই হিম। দেখো আমরা এটাকে চেঞ্জ করলাম, আই ওয়াজ আস্কড বাই হিম। সো বাকি অংশটিকে আমরা অপরিবর্তিত রেখে দেবো, টু মেক টি। ওকে, অর্থাৎ এখানে যদি কোনো জাস্ট অ্যাডভাইস তোমার অর্ডার হতে পারে, কমান্ড হতে পারে, কিন্তু সেটা ইনডাইরেক্টলি, সেক্ষেত্রে আমরা এরকম ফরম্যাট ইউজ করতে পারি। ওকে, খুবই সহজ নিয়ম হচ্ছে ইম্পারেটিভ। আমরা এখানে অ্যাসার্টিভে যতটুকু বাকি ছিল আমরা ইম্পারেটিভে অংশ নিয়ে কমপ্লিট করলাম। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইনট্রানজিটিভ এবং আরও কিছু বিষয় রয়েছে, আমরা আরও 2 থেকে 3টি ক্লাস, অর্থাৎ ভয়েস যদি একটু বিশদ একটি ব্যাপার, এটা আমরা সংক্ষেপে না শিখে পার্ট করে যদি প্রত্যেকটা অংশ পুঙ্খানুভাবে শিখতে পারি তা আশা করি আমরা ভয়েসে অনেক ভালোভাবে শিখতে পারবো এবং পরীক্ষায় যে কোনো কোশ্চেন আনসার করতে পারবো। তাহলে আবার ভয়েস রিলেটেড পরবর্তী ক্লাসে তোমার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।